আজিবির পডকাস্ট জুম বক্সে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সারা ফায়রুজাইমা এবং আমার সাথে আজকে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি একজন অভিনেত্রী, এবং তাকে আমি অভিনেত্রী বলবো কেননা সত্যিকার অর্থে যাকে বলে যে আমি এখানে নায়িকা হতে আসিনি, অ্যাক্টিং করতে এসেছি, আমার ঠিক তাকে তেমনটাই মনে হয়। তার নাম হচ্ছে স্বর্ণলতা। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। বর্তমান সময়ের যদি বলি যে সাপোর্টিং অ্যাক্ট্রেস, তাদের মধ্যে আপনি বেশ জনপ্রিয়। কতদিন ধরে অ্যাক্টিং করছেন? আমার অ্যাক্টিং ক্যারিয়ার 5 বছর। 5 বছর ধরে করছি। বাট অভিনয়ের আগে যেহেতু আমি উপস্থাপনা করেছি, ইন্ডাস্ট্রিতে আমি আগে থেকেই ছিলাম। ছোট থেকেই শিশুশিল্পী হিসেবে আমি উপস্থাপনা করেছি, গান করেছি, ছায়ানটের স্টুডেন্ট ছিলাম। অ্যান্ড দেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে অভিনয়ে যাওয়ার, বাট ফ্যামিলির তখন সাপোর্ট পাচ্ছিলাম না। ফ্যামিলির বাইরে গিয়ে যেই একটা কাজ করলাম, একটু ভালো রেসপন্স পাচ্ছিলাম, ফ্যামিলি সবাই দেখে যখন ভালো লাগছে, তখন থেকে আসলে অভিনয়টা কন্টিনিউ করা। উপস্থাপনাটা কোথায় করা হতো? একদম ছোট থেকে আমার হচ্ছে বড় বোন রবীন্দ্রসঙ্গীত করতো, আমি নজরুল সঙ্গীতে ছিলাম, ভাই তবলা বাজাতো। মানে বাসায় একটা কালচারাল এনভায়রনমেন্ট সবসময়ই থাকতো। তো বড় বোন কন্টিনিউয়াস করেনি গানটা, ভাইয়াও তবলা কন্টিনিউয়াস করেনি। আমার সাথে আমার ভাই বোনদের ডিস্টেন্স, আমার ভাইয়ার 10 বছর আর আপুর হচ্ছে 9 বছর। সো আমি ছোট হওয়ার কারণে যেই ইচ্ছাগুলো তাদের কাছে ফিল আপ করতে পারিনি বাবা মা, সেটা আমার কাছে সব চলে এসেছে। লটস অফ প্রেশার। হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি আমার সবসময় হচ্ছে গান, আবৃত্তি এগুলো করো, এটার প্রেশার থাকতো। তো উপস্থাপনা আমার তখন আমি হচ্ছে যখন স্টেজে আমার মনে আছে আমি ক্লাস 6 বা 7-এ পড়ি তখন। তো কোরাস একটা গানের ওখানে আমি পার্টিসিপেট ছিলাম। অ্যান্ড দেন শিল্পকলাতে একটা প্রোগ্রামে, অ্যান্ড দেন আমার একটা সলো গানের পারফরমেন্স ছিল। তো হঠাৎ করে ওই দিন প্রেজেন্টার আসেননি। আচ্ছা। প্রেজেন্টারের ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আসতে পারিনি। তখন আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে, এটা কতদিন আগের, কোন সালের ঘটনা? এটা অনেক আগে। তো তখন আমি বেশ ছোট, বাট আমি ছোট হলেও আমি লম্বা টম্বার সাইড থেকে আমাকে ছোট দেখতে মনে হতো না। তো আমাকে রিকোয়েস্ট করা হলো যে স্ক্রিপ্ট দেখে দেখে তুমি জাস্ট বলে যাও ওই মোমেন্টে। তখন উপস্থাপনা করলাম। এরপরে পরপর ওইরকম বেশ কিছু আমি প্রোগ্রাম করেছি। তারপর থেকে আমি মোটামুটি মানে শিল্পকলার প্রোগ্রামগুলো বা আমার একাডেমির যে প্রোগ্রামগুলো, মানে ওই বয়স থেকে 6-7 থেকেই করা হচ্ছিল। আচ্ছা। তারপর আমি বাংলাদেশ টেলিভিশনে কিছু প্রোগ্রাম করেছি উপস্থাপনার, বাংলা ভিশনে করেছি, মাছরাঙায় করেছি। মানে পড়ালেখার পাশাপাশি যতটুকু, আমি ফুল টাইম তখন দিতে পারতাম না, টুকটাক করে অল্প অল্প। সঙ্গীত থেকে কিছুটা সরে আসা হলো তখন? সঙ্গীত থেকে না, আমি পরিপূর্ণই সরে এসেছি। আমার জাস্ট বাসার প্রেশারে আমি কখনো না, আমার গান শুনতে খুব ভালো লাগতো, বাট আমি নিজে গেয়ে নিজেটা এনজয় করতাম না। সো নিজে যেটা এনজয় করতাম না, সেটা আমার মনে হয়েছে যে আমি লং রান করতে পারবো না। ফ্যামিলির প্রেশারে আমি সার্টিফিকেটগুলো হাতে দিয়েছি বাসায়, বাট আমি কন্টিনিউ করিনি, একদমই করিনি। তারপরে ফ্যামিলি থেকে অভিনয়ের জন্য সাপোর্ট কিভাবে পেলেন? সিরিয়ালে ঢুকে গিয়েছিলাম, মানে সামহাও ডিরেক্টরের সাথে করে আমি একটা সিরিয়াল যখন শুরু করি, বাবা দেখে খুব মজা পেত। বাবা যখন টেলিভিশনে দেখতাম যে মুখে কিছু বলতো না, বাট টেলিভিশনে যখন অনিয়ার যেত, বাবা সবার আগে চুপ করে বসে থাকতো রিমোটটা নিয়ে, বাবা দেখতো অনিয়ার। তো ওই ডিরেক্টরে আমি অন্য চ্যানেলে আরেকটা সিরিয়াল শুরু করি। যখন দেখলাম যে ফ্যামিলি কিছু বলছে না, সাপোর্ট করছে একটু একটু করে, আমার কাজে শুরুর সময়টা সবসময় আমার মা থাকতো সাথে, এখনও প্রায় যায়। তো মা নিয়ে যেত, নিয়ে আসতো, দেখছি কোনো ঝামেলা হচ্ছে না, সব ঠিকঠাক আছে, তখন আর পরবর্তীতে বাধা আসেনি এভাবে। পরবর্তীতে বলতে এটা তো একটা লম্বা সময়, 5 বছর, এবং 5 বছর যখন একজন ইন্ডাস্ট্রিতে কাজ করে বা লেখাপড়া শেষ, এখনও মা নিয়ে নিয়ে যাচ্ছে, বাসা থেকে তো বিয়ের চাপ থাকে একটা, সে বিষয়ে বাসায় কথা হয় না? না, এখন মা নিয়ে যায় না। এখন মা খুবই কম, মানে যখন খুব বেশি মনে হয় যে একা যাব না বা অসুস্থ ভালো ফিল করছি না, তখন নিয়ে যায়, মা রেগুলার নিয়ে যায় না। এই আচ্ছা, কাজের ক্ষেত্রে যদি একটু জানতে চাই যে সবসময় ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে কম বেশি ভালো দিক তো ভালো দিক থাকে, ডার্ক সাইডের কথাও মানুষ বলে ইন্ডাস্ট্রির। আপনার কাছে ইন্ডাস্ট্রির ডার্ক সাইডগুলো কোনগুলো? পজিটিভ নেগেটিভ সব জায়গায় আছে কাজের ক্ষেত্রে, বাট ইন্ডাস্ট্রির ডার্ক সাইড আমার কাছে মনে হয় যে সিন্ডিকেটটা এখন একটু বেশি। মানে এখন না, সিন্ডিকেট সবসময় ছিল, বাট
হয় কি যে সিন্ডিকেটের বাইরে আমরা বেরিয়ে কাজ করতে পারি না, এই সিন্ডিকেটে আমরা যারা আছি ঘুরে ফিরে সেই প্রজেক্টগুলোতে আমরাই করছি, আমরা বাইরে থেকে পিক আপ করছি না, বা যারা অন্যরা আছে অন্য টিমটা আছে, আমার মনে হয় কি যে সব কাজে একটা টিমওয়ার্ক, বাট টিমওয়ার্কের মধ্যে সব টিমই যদি ঘুরে ফিরে কাজ করি তাহলে কাজটা এটা কি আপনি এই সিন্ডিকেট একটু যদি ভেঙে বলতেন সিন্ডিকেটটা, কারণ অনেকে যারা আসতে চায় আগ্রহী বা একদম নতুন কাজ শুরু করেছে, সিন্ডিকেটটা বলতে আসলে কি বুঝাতে যাচ্ছেন? যারা সিনিয়র আর্টিস্ট তাদের কাছে আপনারা সুযোগ পাচ্ছেন না, নাকি আপনারা নিজেরা ঘুরে ঘুরে কাজ করছেন, কোনটার কথা বলছেন? আচ্ছা, সিনিয়র জুনিয়র না, ব্যাপারটা হচ্ছে ধরেন যে সবাই তো নিজস্ব একটা টিমের মধ্যে কাজ করে আরাম পায়, তো যেই টিমটা ভালো করছে সেটার সাথে সবাই কাজ করতে চায়। এখন ওই টিমের সাথে আসলে সিঙ্কোডাইজ হয়ে ওঠে না, কারণ তারা তাদের মতো কাজ করে যে আরামটা পেয়ে যায়, তারা তখন মনে করে যে আমরাই কাজ করতে থাকি, তো এই কাজটা না একটা লেন্দি প্রসেস হয়ে যায়। তখন হয় কি যে আমরা যারা কাজ করছি, আমিও বলবো যে আমি কিন্তু একটা সারাউন্ডিংয়ের মধ্যেই কাজ করছি। আমি যখন আমি সিরিয়াল করছি, এখন সবাই দেখছে আমি সিরিয়ালটা কেন করছি। আমি যখন সিরিয়াল করছি 1টা থেকে 2টা 3টা, তখন সবাই দেখছে আমি সিরিয়ালটাই করছি, আমাকে সিরিয়ালেই ডাকছে। সিঙ্গেলে কিন্তু আমার ডাকটা তখন কমে যাচ্ছে। আবার যারা সিঙ্গেল করছে তারা কন্টিনিউয়াস সিঙ্গেল করছে, তারা সিরিয়ালটা করতে চাচ্ছে না, কারণ তারা ওই সারাউন্ডিংয়ে আছে। আমার মানে আমি আমার জায়গা থেকে যেটা মনে হয় যে সিঙ্গেল সিরিয়াল সব কিছু যদি আমরা একটা অ্যাডজাস্টমেন্টে করি, যেমন যারা সিরিয়াল করছে তারা 3টা 4টা 5টা সিরিয়াল করলো, 3টা বা 4টা সিরিয়াল করলো, তারপরে সিঙ্গেলে তাদেরও একটা যেন থাকে, বা যারা সিঙ্গেল করছে সবারই তো সিঙ্গেল করার বেশি প্রায়োরিটি থাকে। সিঙ্গেলের পাশাপাশি সিঙ্গেলে কাজ করেছেন তো, কিছু তো করেছেন? করেছি, বেশ করেছি। আপনি কিন্তু পার্শ্ব চরিত্র বা সাপোর্টিং ক্যারেক্টার যেটা খুব ভালো করছেন এবং বেশ অল্প সময়ে বেশ জনপ্রিয়তাও অর্জন করে ফেলেছেন, কিন্তু মূল চরিত্রে যেতে চাচ্ছেন না কেন? মানে ইনফ্যাক্ট এতটা ভালো করেছেন যে আপনি রিসেন্ট একটা অ্যাওয়ার্ডও পেয়ে গিয়েছেন দীপ্ত থেকে। সেক্ষেত্রে আপনার প্ল্যানটা কি? মেইন স্ট্রিম নায়িকা বা মেইন প্রোটাগনিস্ট যেটাকে আমরা বলি, নিজে কাজ করছেন এটার জন্য, নাকি এখানেও সিন্ডিকেটের তো একটা বিষয় আছে, বাট এর বাইরেও আমি কাজ করছি। বাট হয় কি যে আমার তো একটা ড্রিম থাকে যে আমি এই সাইডে এভাবে কাজ করতে চাই, নিজেকে ওভাবে দেখতে চাই। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি এখন এমন হয়ে গেছে, ধরেন আমি বলি যে মেন স্ট্রিমে যারা কাজ করছে আমি তাদের সাথে কাজ করতে চাই, বাট আমার কাছে যে গল্পগুলো আসছে বা স্ক্রিপ্ট আসছে সেগুলো সিঙ্গেল আমার প্যাটার্নে আসছে না। সো আমি নিজেকে ওই প্যাটার্নে দেখতে চাচ্ছি না, দেখে আমি কাজ করছি না। যেমন ধরেন আমার কাছে যে স্ক্রিপ্ট আসছে সেই স্ক্রিপ্টের হিরোদের আমার পছন্দ হচ্ছে না, আমি তাদের সাথে করতে চাই না। মানে হিরোর চরিত্র পছন্দ হচ্ছে না, নাকি যাকে হিরো হিসেবে কাস্ট করা হচ্ছে তাকে পছন্দ হচ্ছে না? তাকে পছন্দ হচ্ছে না। আপনার পছন্দের হিরো কারা? অপছন্দেরটা তো বলবেন না জানি, পছন্দের কারা একটু শুনি। অবশ্যই আমি সবার প্রথম মোশাররফ করিম ভাইয়ের কথা বলবো, তারপর অপূর্ব ভাই, তৌসিফ ভাই, এখন যারা মানে এরপরে যারা করছে খায়রুল বাশার আছে, ইয়াশ রোহান আছে, বা আমি চাইবো যে এরপরে যারা ওটিটিতে কাজ করছে বা যারা প্রপার অ্যাক্টিংটা করছে তারা হলো দ্যাটস ফাইন। কিন্তু এরপরে যারা আসে, ধরেন যে এখন এমন হয়েছে যে প্রডিউসও করবে, অ্যাক্টিংও করবে, ডিরেকশনে দেবে, তারা যদি এখন স্ক্রিপ্ট নিয়ে আসে, কারা একটু নাম দুই একটা বলবেন? না। আপনি যখন কাজ করছেন, আপনার যে কাজের জায়গাটা বা আপনার কাজের অফারটা প্রথম পেয়েছিলেন কোথা থেকে? সেটা প্রডিউসার অফার করেছিল নাকি কোনো নির্মাতা? না, আমার কাজে আসার প্রথম টাইমটা একদমই ডিফারেন্ট ছিল। আমি বেশ কিছু টিভিসি ওবিসির অফার পেয়েছিলাম, তখন ফ্যামিলি থেকে আমি সাপোর্ট পাইনি। তো আমার প্রথম ডিরেক্টর হচ্ছে মাসুদ সেজান। উনি খুব ভালো একজন মানুষ, একজন ভালো নির্মাতা। তো মাসুদ ভাইয়ের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। মাসুদ ভাই একদিন সেটে যেতে বলে, তো সেটে গিয়ে আমার সব পছন্দের আর্টিস্টরা ছিল। আমাকে বলা হয়েছিল, আমার সাথে তো কোনো কস্টিউম কিছুই ছিল না দ্যাট মোমেন্ট, আমাকে বলা হয়েছে 2টা সিন করার জন্য। তো 2টা সিন করার পরে আমি ওই সিরিয়ালটা কন্টিনিউয়াস করতে থাকি। আরেকটা চ্যানেলের পর আরেকটা সিরিয়াল ওনারই, আমি 1 বছর টানা ওই 2টা সিরিয়াল করেছি। আচ্ছা, আপনি তো আরটিভির সাথেও কাজ করেছেন। হ্যাঁ, বলবেন কি কি কাজ করেছেন? এখন অনিয়ার যাচ্ছে গোলমাল, জাদুনগর করেছি, ওয়েস্ট ইন্ডিজ একটা সিরিজ আছে সেটা গিয়েছে,
আর্টিফিশিয়াল সাথে এর আগেও আমার বেশ কিছু সিরিয়াল গেছে, আপাতত মানে রিসেন্ট এগুলো গিয়েছে। যারা অ্যাক্টিং করে তারা তো মডেলিংয়েও আসে, মডেলিং নিয়ে আপনি কতটুকু ভাবছেন বা কতটুকু করছেন? আমি হয়েছে কি, আমার একটা ঝামেলা আছে, আমি যখন যেটার মধ্যে থাকি ওইটার মধ্যে ডুবে যাই। যেমন আমি যখন অভিনয়টা পার্ট অফ ক্যারিয়ার না, অ্যাক্টিং, মডেলিং। হ্যাঁ অবশ্যই ক্যারিয়ার, বাট হয় কি যে আমার কাছে, আমি করছি না তা না, আমি করেছি, আমি রিসেন্টলি 2-3টা টিভিস করেছি বা শ্যুট করেছি, কিন্তু হয় কি যে আমি যখন অভিনয় ফোকাস করে ফেলেছি, আমার এমনও হয়েছে যে আমি উপস্থাপনার অনেক ভালো প্রজেক্ট পেয়েছি, আমি সেটা না করে আমার ওইখানে ডেট ফিক্সড করে আমি ওইটাই করবো, আমি ওই কাজটাই করেছি। আমার সিরিয়াল করার জন্য আমার যে ঝামেলাটা হয়েছে, আমার ডেটটা যখন বেশি দিয়ে ফেলি আমি, তখন চাইলেও আমি অন্য কিছুতে মুভ করতে পারি না, কমিটমেন্টে আটকে যাই। এই জায়গা থেকেই মডেলিংয়ে যাওয়া হচ্ছে না? না, যাওয়া হচ্ছে না তা না, মানে টুকটাক করা হয়েছে, প্রপার ওয়েতে ওইভাবে করা হয়নি। মূল চরিত্রে কাজ করার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? আমি বলবো যে আমি অভিনয় শিখছি তো, প্রতিনিয়তই শেখা শেষ নেই, বাট সিরিয়াল করার জন্য আমি অনেক বেশি সিনিয়রদের সাথে কাজ করতে পেরেছি, সিনিয়রদের থেকে অনেক শিখতে পেরেছি। যেমন আমি মুশারফ ভাইয়ের সাথে রিসেন্ট একটা সিঙ্গেল করেছি, তো আমার মনে হয়েছে কি যে উনি একটা বিদ্যালয়, অভিনয়ের বিদ্যালয়, একটা ডায়লগকে কতভাবে ভেঙে বলা যায়, ভাবে থ্রো করা যায়, সেটা শেখা যায়। বা একটা স্ক্রিপ্টে যে সিনটা আছে কিছুই নেই, এই সিনটা করলে আমরা বুঝতে পারছি যে দর্শক এতক্ষণ দেখবে না সিনটা, তো এই সিনটাকে উনি মানে এমনভাবে আউটপুট নিয়ে আসে আশেপাশে যারা আর্টিস্ট আছে সবার থেকে, তখন সিনটা অনেক ভালো হয়ে দাঁড়ায়। কোন নাটকটা এটা বলবেন, নাম বলবেন? টেনশন নামের একটা সিঙ্গেল করেছি, এটা ঈদে আসবে সামনে। বা দারুণ, কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স। কারণ আপনি বলছিলেন যে অ্যাক্টিং করলে আপনি মোশাররফ করিমের মতো কারোর সাথে অ্যাক্টিং করতে চান, সো সেই জায়গা থেকে তো বলা যায় যে লিড রোলের শুরু। এছাড়া কি আরো কোনো গুড নিউজ দিতে পারবেন? একটা অনুদানের সিনেমার কথা চলছে, এখনো ফুল কনফার্ম হয়নি, হলে দারুণ। কার সাথে সেটা, সেখানে নায়ক পছন্দ হয়েছে? না এখনো নায়ক কনফার্ম হয়নি, বাট ফিক্সড হলে আমি সবাইকে তখনই বলতে চাচ্ছি। ওকে, একটু জেনে নেই, যেহেতু বুঝাই যাচ্ছে যে কাজের ব্যাপারে আপনি বেশ পিকি, পছন্দ করেন যে একেবারে ভালো ভালো কাজ বেছে পিক করতে চেষ্টা করেন। সেক্ষেত্রে যদি বলি যে আপনাকে ইন ফিউচার সুযোগ দেওয়া হলো, মোশাররফ করিমের নামটা তো আপনি নিয়ে ফেলেছেন, পরবর্তীতে 3টা কাজের জন্য যদি 3জন আপনার সহ অভিনেতা নিজের থেকে সিলেক্ট করার একটা সুযোগ থাকে, আপনি কোন 3জনকে সিলেক্ট করবেন? যদি সিনেমা হয় অবভিয়াসলি আমি সবার প্রথমে সাকিব খানের সাথে করতে চাইবো, অপূর্ব ভাইয়া খুব পছন্দ। আর সিনেমার 3টা আলাদা শুনবো, নাটকের 3টা, যেহেতু প্রথমটা সাকিব খান বলে ফেলেছেন, তারপরে প্রথমটা সাকিব খান, সেকেন্ডটা হচ্ছে সিয়াম আহমেদ, আর থার্ড হচ্ছে শরীফুল রাজ। দারুণ। সাকিব খানেরটা তো আমরা জানি নাম্বার 1, পরের দুজনের কারণ জানতে চাই যে কেন সিয়াম এবং কেন রাজ? কারণ তাদের অ্যাক্টিং আমার ভালো লাগে, আর আমার আর একটা ঝামেলা আছে যে আমার স্ক্রিনে যাদের ভালো লাগে আমি তাদের সাথে কাজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। ছোটবেলা থেকে স্ক্রিনে যাদের ভালো লাগেনি, আমার স্ক্রিন মানে অ্যাক্টিং করতেও তাদের সাথে সামনাসামনি ঝামেলা হয়েছে, আমি পারিনি প্রপার ওয়েতে। আর নাটকের ক্ষেত্রে শুনি 3টা নাম। অপূর্ব ভাই আমার খুব পছন্দ, নিশু ভাই। আর কেউ নেই? খায়রুল বাশারকে আমার খুব ভালো লাগে, ইয়াশ রোহানকে ভালো লাগে। আচ্ছা, নাইস। আপনার কি মনে হয় যে এখন যারা কাজ করছে সবাই তো মানে অপোজিট বলে, মানে আপনি যেহেতু ফিমেল আর্টিস্ট, মেল আর্টিস্টের কথা বলে, কিন্তু অ্যাজ আ ফিমেল আর্টিস্ট আপনার কাছে আমি যদি জানতে চাই যে ফিমেল আর্টিস্টদের মধ্যে কাদেরকে এগিয়ে রাখবেন যারা এখন ভালো কাজ করছে বা যাদের কাজ আপনার চোখে ভালো লাগে, এমন 3জনের নাম যদি আপনার কাছে জানতে চাই? আচ্ছা, আমি সবসময় না এখানে মেজামিন আপুকে সবার উপরে রাখি, কারণ সে আমার খুব পছন্দের। আর আমি যখন কাজে শুরুটা হয়, আমি কিছু কাজ একসাথে করেছি, তো অ্যাজ এ আর্টিস্ট আমার তাকে খুব ভালো লেগেছে। মানে হয় কি যে একটা কাজ করতে যতই প্রেশার থাকুক না কেন, দিন শেষে আর্টিস্টরা সময় মেনটেন করা খুব টাফ, কিন্তু এই জায়গাটায় আমি দেখেছি সে খুব মেনটেন করে, সব কিছু খুব মেনটেন করে, স্ক্রিপ্ট থেকে শুরু করে সেটের টাইম সব কিছু। মেজামিন আপুকে আমার খুব পছন্দ, তটিনীকে ভালো লাগে এখন বেশ, আর তানজিন তিশাকেও আমার সবসময় ভালো লাগে, তার অভিনয় খুব ভালো লাগে। দারুণ। আর পুরুষদের ক্ষেত্রে যাদের কাজ দেখতে আপনার ভালো লাগে? অপূর্ব ভাই, বারবারই একটা নাম আসছে, মোশাররফ ভাই, আর ইয়াশকে আমার স্ক্রিনে দেখতে খুব ভালো লাগে।
ওকে, কিন্তু অভিনয়ের ক্ষেত্রেই আসেন, নামটা অবশ্য একটু পরে চলে আসছিল। হ্যাঁ, পরে চলে আসছিল। আচ্ছা, যেহেতু এর আগে একটা ডার্ক সাইড জিজ্ঞেস করলাম, তখন বলছিলেন সিন্ডিকেটের কথা, কিন্তু বিভিন্ন সময় হয় কি মিডিয়ায় কাজ করলে অনেক কুপ্রস্তাব পেতে হয়, আপনি কখনো এরকম কুপ্রস্তাব পেয়েছেন? হ্যাঁ, কম বেশি তো পেয়েছি, বাট আমার ক্ষেত্রে এটা একটু কম ছিল। আচ্ছা, কমের মধ্যে সবচেয়ে ওয়ার্স্ট কি ছিল? অ্যাজ লাইক হচ্ছে আমাকে নিয়ে প্রজেক্ট বানানো হবে, অ্যাজ এ লিড রোল 8টা-10টা নাটক বানানো হবে, আমাকে কম্প্রোমাইজ করতে হবে। কি ধরনের কম্প্রোমাইজ? গিভ অ্যান্ড টেক। ওকে, আপনি বলছিলেন যে আপনাকে কম পেতে হয়েছে, কমটা কি জাস্ট বিকজ ইউ আর ডুইং সাপোর্টিং রোল এই জন্য একটু কম, লিড অ্যাক্ট্রেসদের বেশি পেতে হয় এরকম? আমি কম পেয়েছি বিকজ অফ আমি সবসময় যেখানে ঝামেলা মনে হয়েছে আমি সেখানে আর এটা তো সবাই বলে। সবার ক্ষেত্রে বললো আমি একটু হয় না যে বেশি ইন্ট্রোভার্ট, আমি জাস্ট সেটের পরে না আমার সেটের ওখানেই আমি সব শেষ করে আসি, সেই জিনিসটা আর টানি না। সেটের পরে যদি আমার একটা ফোন আসে, আমার মনে হয় যে এই ফোন থেকে আমি একটা কথা পেতে পারি, আমি সেই ফোনটাই পিক করি না আর কখনো। তাহলে কাজ করবেন কিভাবে? এটা তো সবসময় বলে যে যারা মিডিয়ায় কাজ করে তাদেরকে অনেক যোগাযোগ রাখতে হয়, মেইনটেইন করতে হয়, আপনি তাহলে কিভাবে কাজ করছেন? আমি কখনোই মেনটেন করি না, মানে আমার এটা খুব আমি একদমই কমিউনিকেটিভ না। আমার দ্যাটস ওয়াই আমি হয়তো পিছিয়ে আছি, যেটা বলছি সবসময় যে আমি এটাই একটা বড় কারণ যেটার কারণে আমি পিছিয়ে আছি। আমি কখনো ফোন দিয়ে বলবো যে আমাকে পরবর্তী কাজটায় রাখবেন। আমি যেটা দেখেছি যে আমার আশেপাশে যারা সহশিল্পী আছে তারা ধরেন যে জানে যে এই ডিরেক্টর পরবর্তী তার একটা কাজ করছে, একটা সিরিয়াল করছে, ফোন দিয়ে ভাইয়া আমি আপনার কাজটা করতে চাই, কিন্তু আমার ক্ষেত্রে এটা কখনো হয়নি। অ্যান্ড আমি আই বিলিভ ইন আল্লাহ বা গড, যেটাই বলি যে যেটা আমার রিজিক সেটা তো আমার কাছে আসবে, আমি কখনোই এটা করিনি। আরেকটা জিনিস বলে যে বা অভিনয়ের রিজিক মেয়েদের নাকি কমে যায় যখন কিনা শি অর হি গট ম্যারিড। হ্যাঁ, বিয়ে করলে নাকি মানুষজনের কাছে চাহিদা কমে যায়, কাজ আসতে থাকে না, কাজের চাওয়া বা দর্শক তাদেরকে, যারা বিয়ে করে যারা ম্যারিড তাদেরকে নাকি দর্শক স্ক্রিনে দেখতে চায় না। আপনার কি এরকম মনে হয়? আমার কাছে মনে হয় না, কারণ এটা আমাদের দেশে একটা এই ধারণাটা আছে, বাট আমরা পার্শ্ববর্তী ইন্ডিয়াতেই কিন্তু দেখছি যে তারা বিয়ে করছে সময় তারা কাজ করছে। আমি তো বলবো অনেকের বিয়ে করলে কপাল খুলেছে, অ্যাজ লাইক নিলয় ভাই, আমি দেখেছি যে বিয়ের পরে সে কাজের আমি বলি নিলয় ভাইয়ের ওয়াইফটা ভাইয়ের জন্য অনেক লাকি, বিয়ের পরে সে তার কাজের গতি অনেক বেড়ে গেছে, ভালো কাজ হচ্ছে, দর্শকের সিয়ামও তো কাজে আসার পরপরই বিয়ে করে ফেলেছে এবং সিয়াম কাজ করছে। হ্যাঁ, আমার কাছে এটা মনে হয় না। আপনার ক্ষেত্রে আপনি একটু পিছিয়ে রয়েছেন কেন, নাকি এখনো ব্যাটে বলে মিলছে না? আমি জাস্ট পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি লাস্ট ইয়ার, সো ব্যাটে বলে মিলছে না, না মনের মানুষ একজন আছে, সময় মতো সব জানতে পারবে। ওকে, নাইস, কংগ্রাচুলেশন। যেহেতু সময় মতো জানাতে চাচ্ছেন, এখন আর আপনাকে খোঁচাচ্ছি না। কাজের বাইরে মানে অভিনয়ের বাইরে আর কি কি করা হয়? আচ্ছা, আমার একটা অর্গানাইজেশন আছে সম্পূর্ণ, যেখানে অনেক নারী উদ্যোক্তা আছে, প্রায় 70+ নারী উদ্যোক্তা আছে। আমার একটা শোরুম আছে রাপা প্লাজাতে, সো ওখানে নারী উদ্যোক্তারা নিজেদের হ্যান্ডমেড প্রোডাক্ট আমাকে এনে দেয়, আর ওইখানে মানে ইটস লাইক জয়িতা যেমন এমন একটা অর্গানাইজেশন, আর ওখানে আমি নারীদের কর্মসংস্থান করতে পারছি, মানে তারা তাদের প্রোডাক্ট দিচ্ছে, প্রোডাক্ট সেল হচ্ছে, অ্যান্ড দেন তারা তাদের প্রফিটটা নিয়ে যাচ্ছে, আমার যতটুকু রাখা রেখে তারা তাদের প্রফিটটা নিয়ে যাচ্ছে, অ্যান্ড দেন তারা কন্টিনিউয়াস ওখানে কাজ করে যাচ্ছে। আমি যখন আমার শুটিং থাকে শুটিং ছাড়া আমি তাদের সাথে সময়টা কাটাই। নারীদের নিয়ে কি কোনো একটা অ্যাওয়ার্ড ফাংশনেরও আপনারা অ্যারেঞ্জ করেছিলেন? একটু যদি বলতেন। প্রতি নারী দিবসে হচ্ছে সম্পূর্ণ অ্যাওয়ার্ড ফাংশনটা হয়, যেখানে আমাদের সব সেক্টর থেকে যারা যোগ্য তাদেরকে আসলে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। অ্যাজ এ বেস্ট ফুটবলার নারী যে আছে, বেস্ট টিচার, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট প্রেজেন্টার, বেস্ট ডক্টর, সব সেক্টর থেকে একজন করে নারীকে সেই সম্মাননা দেওয়া হয়। দারুণ, তার মানে আপনি নারীদের নিয়ে কাজ করতে পছন্দ করেন। এছাড়া এটা তো কাজ, সবগুলো কাজের কথা শুনছি, অবসর সময় কি করা হয়? ঘুমাই খুব, বই পড়া আর ঘুম। কি ধরনের বই পড়তে পছন্দ করেন? সিনেমা, নাটক দেখা হয় না? হ্যাঁ, দেখা হয়, সিনেমা দেখা হয়, আর হচ্ছে আমার উপন্যাস খুব পছন্দ। দারুণ। কখনো পরবর্তীতে যেহেতু উপন্যাস পড়তে পছন্দ করেন, কখনো নাটক নির্মাণের কথা চিন্তা করেছেন? ইচ্ছা আছে নির্মাণের দিকটা কখনো ভেবেছেন? না, এখন পর্যন্ত ভাবিনি।
নিজেকে কোথায় দেখতে চান, নায়িকা হিসেবে সিনেমার না নাটকের? সময় কথা বলবে, আমি জাস্ট অভিনয়টা ভালো করে করে যেতে চাই। অভিনয় ভালো করে যতটুকু পৌঁছানো যায়। অভিনয়ের যারা এখন অ্যাক্টিং করছেন কিংবা মডেলিং আছে, যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তারা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ। ইনস্টাগ্রাম, ফেসবুকে রিলস তৈরি করা, টিকটক করা। আপনি কি কি করেন? আমি একদমই ভার্চুয়াল না। আমার যেটা যখন একটু ভালো মনে হয়, ভালো লাগে এটা আমি খুব বেশি যে মানে টিকটকে অ্যাক্টিভ, রিলস নিয়ে পড়ে থাকা, এই জিনিসগুলো একদমই না। কেন না? ভালো লাগে না? ভালো লাগে না তা না, যখন ভালো লাগে হয়তো কিছুদিন একটা ফ্লো থাকে, কিছুদিন কয়েকটা রিলস বানাই, তারপর আর ওই মাথায় থাকে না যে আচ্ছা করব না বা কিছু। যেমন আমি বলবো যে গার্লস স্কোয়াড যেটা করেছিলাম আমি সিরিজ, ওখানে আমরা যে 6টা মেয়ের গল্প, সারাদিন ওরা খুব অ্যাক্টিভ থাকে, এটা ভালো। যেমন মাহি, চমক, ওরা খুব অ্যাক্টিভ। বাট আমি আসলে ওদের সাথে দেখে যতটুকু ভালো লাগে, বাসায় আসার পর ওইটা আর কিছু মাথায় থাকে না। আপনি মানে ব্যক্তি জীবনে কেমন? খুব চুপচাপ, বন্ধু বান্ধব আড্ডা খুব একটা পছন্দ করেন না নাকি? না না না, আমি আমার জোনে যারা আছে, আমার ভালো লাগার মানুষ, তাদের সাথে আমি খুবই ক্রাউড থাকি। বাট যাদেরকে ভালো লাগে না তাদের সাথে একটু ইন্ট্রোভার্ট থাকি, চুপচাপ থাকি। ইন্ডাস্ট্রিতে এমন কেউ আছে যাদেরকে ভালো লাগে না, বা ইন্ডাস্ট্রিতে পছন্দের কেউ আছে? ইন্ডাস্ট্রির ফ্রেন্ড কারা আপনার? ফারিয়া শাহরিন আমার খুব ক্লোজ ফ্রেন্ড ইন্ডাস্ট্রিতে। আর ইমিলা আছে একজন ভালো অভিনেত্রী, ও আমার খুব ক্লোজ ইন্ডাস্ট্রিতে। আর শত্রুকে? আমার কেউ শত্রু নেই। শিওর? এটা তো কেউ বলে না অনেস্টলি। না, এমন হতে পারে, বলতে পারেন যে শত্রু আছে, আমি নাম বলবো না। না, আমার শত্রু না হওয়ার কারণ কি, যে আমার যাকে ভালো লাগে না আমি তার থেকে সরে যাই, মানে সে আমার থেকে আর কোনো রেসপন্স পায় না। আমি জাস্ট হয়েছে অনেকেই হয় না যে কাজের ক্ষেত্রে একসাথে কাজ করছি, একটু একটু সিনিয়র যারা ধরেন যে এই ক্যারেক্টারটা টানছে, এর পিছনে মোটামুটি একটু লেগে যায়, আমি জাস্ট ওখানে সাইলেন্ট থাকি। মানে আমি কখনোই ওখানে আর কোনো সাউন্ড করি না, নিজের মতো একটু কেটে পড়ি, যেটা হওয়ার পরবর্তীতে সেটা হবে। ওকে। নিজেকে নিয়ে সবচেয়ে ওয়ার্স্ট রিউমার এখন পর্যন্ত কি শুনেছেন? না, ওইভাবে কানে কিছু আসেনি, কিছু পাচ্ছি না। কোনো রিউমার নাই? ওয়াও, কংগ্রাচুলেশন। কিছু শুনতে হয়নি এভাবে। কখনো সোশ্যাল মিডিয়াতেও ব্যাড কমেন্ট পড়েননি আপনি, নাকি সোশ্যাল মিডিয়াতে উল্টোপাল্টা কথা আপনার শুনতে হয়? আমার রিলিজে নিয়ে একটা ঝামেলা হয়েছিল যে আমি শুধু স্বর্ণলতা থাকতো, তো যখন আমি দেবনাথটা অ্যাড করেছিলাম আমার ফেসবুকে, তখন অনেকেই মানে ভাবেনি যে আমার রিলিজেন হিন্দু। এরা আপনার কথাতেও বোঝা যায় না, কারণ আপনি যখন বলছিলেন রিজিক, আল্লাহকে বিশ্বাস করা, তো যখন এই ধরনের কথাগুলো বলছেন, যদি ধর্ম নিয়ে কথা বলার আমাদের একদমই উচিত নেই, কিন্তু কিছু ধর্মের কিছু কি ওয়ার্ড থাকে, প্রতিটা ধর্মের আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। তাহলে প্রথমত আপনি দেবনাথ কেন লুকিয়েছিলেন? যে টাইটেল থেকে বোঝা যায় যে আপনি আসলে না, হিন্দু ধর্মের অধিকারী। আবার যখন বলছেন, কথায় বলছেন রিজিক, আল্লাহ যেটা রেখেছে, তখন তো মানুষের কনফিউজড হওয়াটা একটু স্বাভাবিক না? না না, হয় কি, আমরা তো প্রতিনিয়ত সবার মধ্যে থাকি, মানে কথা বলতে বলতে এটা একটা নির্দিষ্ট সেট আপ হয়ে যায়। আর কথা দিয়ে আসলে মানুষকে বোঝা যায় এটা একদমই আমরা কিন্তু মানে ওই যে যেটা আমরা recently বলি যে করছি না। ধর্মের কিছু কি ওয়ার্ড থাকে, যে জিনিসগুলো একেবারেই মানে আল্লাহ যেরকম মুসলমানদের ক্ষেত্রেই বলা হয়, হিন্দুদের ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত আমি বলতে কিন্তু শুনি সাথে ভগবান। গডও বলেছি, আচ্ছা, সাথে কিন্তু আমি গড আবার যেরকম খ্রিস্টানরা বলে গড। না, এভাবে ধরলে তো অনেক কিছু ধরা যায়। বাট আপনি যেটা বলছেন আমি লুকিয়েছি, আমার প্রথম না না, আমি একদমই বলছি না আপনি হ্যাঁ। লুকিয়েছেন, আমি বুঝতে চেষ্টা করছি যে, আর আমার কাছেও মনে হচ্ছে যে যদি এ ধরনের ওয়ার্ডসগুলো আসে, তখন তো মানুষের কাছে একটু কমপ্লিকেটেড লাগাটা স্বাভাবিক। মানুষ তো, স্বর্ণলতা তো একটা বাংলা নাম, তো সেখানে মানুষ বুঝবে না। আবার আপনি যখন বলবেন এভাবে করে, তখন তো একটা কনফিউশন সৃষ্টি হয়। আমার হয় কি, যে আমি যাদের সাথে থাকি, ধরেন যে আচ্ছা আমি ভেঙেই বলি যে আমার কলেজে আমি ফার্স্ট ক্যাপ্টেন ছিলাম, সেকেন্ড ক্যাপ্টেন যে ছিল সে কথায় কথায় একটা একটা বকা ইউজ করতো বা একটা ওয়ার্ড ইউজ করতো। তা আমি ওর সাথে সপ্তাহখানিক থাকার পরে আমি বাসায় কথায় কথায় ওই ওয়ার্ডটা ইউজ করে ফেলেছিলাম। মানে হয় না যে থাকতে থাকতে ওই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর আমি বাসায় সেই ওয়ার্ডটা ইউজ করার পরে আমি অনেক বকা খেয়েছি। তখন মনে হয়েছে যে আচ্ছা, ওর সাথে থাকতে থাকতে বা আপনি যার সাথে
একই বেঞ্চে বসছেন কলেজে বা স্কুলে যেখানে ক্লাস করতে বসছেন, আপনি দেখবেন আর হাতে রাখে কিন্তু পাশের জন্য মতো অনেকটা হয়ে যায়। সো আমরা আশেপাশে আমার সারাউন্ডিং আমি সবসময় এই পরিবেশটাই থাকি, সো এটা আমার ইউজ টু হয়ে যাওয়া একটা ম্যাটার। সেটা কথার প্রেক্ষিতে এটা আমি কখনো ইয়ে করব না। আর আমি হচ্ছে স্বর্ণলতিকা, আমাকে রসালো স্বর্ণলতিকা, যে ওই কবিতা থেকে আমাকে সবাই মানে স্কুল কলেজের টাইমটাতে ওইভাবে স্বর্ণলতিকা স্যাররা দুষ্টামি করে, টিচারটা দুষ্টামি করে বলতো। তারপরে আমি ফেসবুক ওপেন করার পরে আমি স্বর্ণলতিকা দিয়েই করেছিলাম। আচ্ছা, তারপর স্বর্ণলতা রেখেছিলাম শুধু, আমি ইয়ে করিনি। যখন আমার ভেরিফাইড করতে হবে তখন আমার পুরো নাম দিতে হবে, তখন আমি দেবনা দিয়েছি, আমি লুকাইনি কখনোই। আচ্ছা। সো এই জায়গাটা নিয়ে আপনার মোটামুটি সোশ্যালি বুলি হতে হয়েছে বলতে পারা যায়। হ্যাঁ, এটা শুনতে হয়েছে যে আমার রিলিজিয়নটা জানতো না, সবাই ভেবেছিল আমি মুসলিম ধর্মের। ওকে, অনেকক্ষণ গল্প করলাম, কাজ নিয়ে কথা শুনলাম, এবার একটু ফিউচার প্ল্যান আপনার কাছে শুনতে চাই যে আপনি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান, কি ভাবছেন, কিভাবে এগুবেন বা বড় পর্দায় কাজ করা নিয়ে কতটুকু নিজেকে তৈরি করছেন? কমার্শিয়াল কাজ করব না, বিকজ আমার কখনোই মনে হয়নি আমি কমার্শিয়াল ম্যাটেরিয়াল। আমি গল্পভিত্তিক কাজ করতে চাই। আমি একটু থামাচ্ছি, কমার্শিয়াল ম্যাটেরিয়াল কারা আর আপনি কেন নয়, এই দুটো একটু শুনে নিব। কমার্শিয়াল ম্যাটেরিয়াল বলতে যারা মানে আমি ধরেন যে নাচ বা ওইগুলোতে অতটা কমফোর্টেবল না। নেসেসারি না, কমার্শিয়াল নাটকও কিন্তু কমার্শিয়াল হয় এবং নাচ কিন্তু থাকে না। বাট আমার মনে হয়নি কখনো স্ক্রিনে কমার্শিয়ালে আমাকে দেখতে ভালো লাগবে। আচ্ছা, আমার মনে হয়েছে সবসময় যেমন হয় কি যে ধরেন আমি একটা নাটক করেছি, নাটকে ধরেন যে ঝগড়ার পোর্শন বেশি ছিল, মানুষ ওইটা ক্যাচ করেছে, এরপরে কিন্তু আমার সব স্ক্রিপ্ট ওইরকমই আসছে। আচ্ছা, আমি এরপর যে আমার মেইন যেটা বা আমি যেভাবে করতে পছন্দ করি ওইভাবে স্ক্রিপ্ট কিন্তু কম আসে। অ্যাক্ট্রেসরা কি আসলে নিজের পছন্দে কাজ করো? তাদের তো চরিত্র হয়ে কাজ করতে হয়, সেখানে আপনি তো শুরু থেকে বলছেন যে আমার যেরকম আমি না, যেটা আমার পছন্দ না। না, আমি অনেক ক্যারেক্টারে কাজ করেছি, আমি প্রথম থেকে চেষ্টা করেছি। আমি এমন হয়েছে যে আমি বস্তিতে গিয়ে 3 দিন আমাকে কাজ করতে হয়েছে। আমি প্রথম দিন আমার হয়তো সিকোয়েন্স কম আছে, আমি তাদের সাথে মিশেছি, তারা কি করছে না করছে। আমি আমি যতটুকু কাজ করেছি এর মধ্যে আমি সব ধরনের করার চেষ্টা করেছি। আমরা একটু টপিক থেকে সরে গেলাম। কমার্শিয়াল আপনি না কেন, এটা তো আপনি বললেন, আর কমার্শিয়াল কারা, ম্যাটেরিয়াল কারা, একটু জানতে চাই আপনার কাছে। না, ম্যাটেরিয়াল টোনটা অন্যভাবে শোনা যায়। যেমন আমার কালকে আমি একটা অ্যাওয়ার্ড শোতে গিয়েছি, ওখানে বুবলি আপু নাচ, মানে বুবলি আপুর নাচ দেখছিলাম। আমার মনে হয়েছে যে শি ইজ পারফেক্ট ফর সিনেমা। মানে তার কমার্শিয়াল ফিল্ম, হ্যাঁ, স্টেপ থেকে শুরু করে সবকিছু মুভমেন্ট একটা ব্যাপার থাকে, পরিপূর্ণ তার মধ্যে আছে, যেটা আমার মনে হয়েছে আমার মধ্যে নেই। ওকে, এবার পুরো অ্যান্সারটা নিয়ে নেই যে তাহলে কি ধরনের কাজ আপনি করতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন ফিউচারে, যদি শেষ করার আগে আমাদেরকে বলতেন। আমি অবশ্যই গল্পভিত্তিক ভালো কাজ করতে চাচ্ছি। সেটা যে হতে হবে অনেক বড় অভিনেতার সাথে তা না, যারা আমি প্রথম থেকে বলেছি যে ধরেন যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড বা যারা ভালো কাজ করছে, অভিনয়টা জানে, তাদের সাথে না স্ক্রিন শেয়ার করে মজা। অভিনয় মানে তো অ্যাকশন অ্যান্ড রিয়েকশন। এখন আপনি করে গেলেন, আপনি রিয়েকশনটা পেলেন না, তখন হয় না, আসলে জমে না সিনটা। সো আমি ভালো কাজ করতে চাই, ভালো কাজের সাথে থাকতে চাই। আর যদি ভালো ওটিটি বা ভালো এরকম প্ল্যাটফর্মে কাজ হয়, দ্যাটস ফাইন। নাইস স্বর্ণলতা, খুব ভালো লাগলো। একদম শেষ করব, শেষ করার আগে শেষ একটা প্রশ্ন, চটপট উত্তর চাই। অ্যাক্টিংয়ে আপনি 10-এ নিজেকে কত দিবেন? আমি প্রতিনিয়তই শিখছি, আমি আপাতত এখন যে পর্যায়ে আছে 50-50 রাখবো, 5 দিব, আমি 5 দিবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ স্বর্ণলতা, খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে। শেষ করব আমরা, তার আগে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলতে চান। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ আরটিভিকে আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য। বাংলা নাটক দেখবেন, ভালো কাজের সাথে থাকবেন। ধন্যবাদ। আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বর্ণলতা আমাদেরকে সময় দেবার জন্য। এবং দর্শক, এরই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি আরটিভির পডকাস্ট জুম বক্স থেকে। আগামী পর্বে আবারও নতুন অতিথি, নতুন গসিপ আর আড্ডা নিয়ে হাজির হয়ে যাব। স্টে টিউনড।